আওয়ামী লীগ যে আজকে 2 বছর থেকে মানে নিঃশেষ হয়ে আছে, কোথাও দাঁড়াতে পারছে না, দাঁড়ালে ধরতেছে, পিটাচ্ছে, নোয়াখালীতে কিছু শিশুকে গ্রেপ্তার করেছে। তো এই যে সংস্কৃতিগুলা, এরাই তো এগুলা চায়। এরা ওর জন্য এটা ঠিক আছে, আমার জন্য ঠিক নাই, এই জায়গা থেকে বের হতে হবে। আপনি যদি আইন যদি সবার জন্য সমান হয় তাহলে ঠিক আছে। এখন বলবে যে ওরা তো নিষিদ্ধ দল, ওরা তো ওদের তো আইনগত বিষয়, সেটা একটা যুক্তি আছে বটে। তো নিষিদ্ধ কেন করে রাখবেন? রাজনীতি করার অধিকার কেন থাকবে না? আপনি নিষিদ্ধ করেন ওই লোকদের যারা অপকর্ম করেছে, তাদেরকে জেলে দেন, তাদেরকে সাজা দেন। দল তো নিষিদ্ধ করতে পারেন না, দলের কি সাজা? দল কেন নিষিদ্ধ করবে? এটা যদি দল যদি নিষিদ্ধ করতে হয় সেটা আন্তর্জাতিকভাবে করতে হবে, আইনগতভাবে করতে হবে। আপনি কোন বিচারে করেছেন? আপনি একটা নির্বাহী আদেশ দিয়ে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেবেন? আপনি তাদের বিচার করেন যে নাজির পার্টি যেমন নিষিদ্ধ হয়েছিল। বিএনপি তো আবার এটাকে সন্ত্রাস দমন অধ্যাদেশের আওতায় নিয়ে এসে এটাকে আইন প্রণয়ন করি, তো ফাইনালি তাদের সমস্ত কার্যক্রম ওটাই বলতেছি, একটি অধ্যাদেশ করে গেছে, সেগুলাই তো এরা কার্যকর করেছে। এখন এটার জন্য আওয়ামী লীগ যারা আছে তারা জানে তারা কিভাবে এটার রিভেঞ্জ নেবে। বাট নাগরিক হিসেবে আমরা বলতে পারি যে এগুলোই সমাজের মধ্যে এক ধরনের বিভক্তি সৃষ্টি করে। আপনি যখন প্রতিবন্ধকতা তৈরি করবেন, আপনি যখন অবদমন সংস্কৃতিতে যাবেন, তখন এটা আউটবাস্ট অন্য দিক দিয়ে যাবে। এদিক দিয়ে আপনি দেখছেন না, অন্য দিক দিয়ে যাবে। তো তখন কি হয়? রাষ্ট্রের মধ্যে শৃঙ্খলা থাকছে না। কিন্তু আমাদের এই মুহূর্তে ইউনূস পরবর্তী শাসনে এসে আমাদের এই মুহূর্তে কি দরকার? আমাদের একটা স্থিতিশীল সরকার দরকার। সব মহল থেকে আমাদের সরকারকে সহযোগিতা দরকার। কারণ রাষ্ট্র এভাবে চলতে পারে না। রাষ্ট্র আওয়ামী লীগ, বিএনপি কিংবা অমুকের তমুকের না, রাষ্ট্র আমাদের সবার। এটাকে আমরা এগিয়ে নিতে হবে, এবং এই এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা যেগুলো আছে সেগুলো সম্মিলিতভাবে চিন্তা করতে হবে। তাহলে একটা একদলীয় সরকার দিয়ে তো দেশ চলে না। এটা ইউনূসও প্রমাণ করে দিতে পারে নাই, শেখ হাসিনা নিজে যেটা চালিয়েছেন সেটাও প্রমাণ হয় নাই। কারণ অবদমন ঠিক না। আপনি এই অবদমনের সংস্কৃতি থেকে বের হয়ে কিভাবে সম্মিলিতভাবে একটা ইনক্লুসিভ সোসাইটি আমরা তৈরি করতে পারি, আমাদের সেদিকে নজর দেওয়া দরকার। কারণ ইনক্লুসিভ সোসাইটি যদি আমরা তৈরি করতে না পারি, আপনি কথা বলতে পারবেন, আমি কথা বলতে পারবো না। আপনি বাইরে হাওয়া খাবেন, আমি জেলে থাকবো। এবং আপনি ঘুরে বেড়াবেন, আমি বাড়িতে যেতে পারবো না, আমার বাড়িতে আমার জন্য নিষিদ্ধ। এটা যে অনন্তকাল চলে না। এবং এটা যদি চলতে থাকে তাহলে দেশ চলে না। তো দেশ না চললে তাহলে কি হবে? সম্মিলিতভাবে আমরা সবাই সাফার হব। দেশটা এগিয়ে না গেলে তো শুধুমাত্র আওয়ামী লীগের লোকজন সাফার করছে না, তাই না? সেটা তো অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, অবক্ষয় তো আপনার সব জায়গায়। আজকে নারীরা অনেক জায়গায় বলে যে এর থেকে খারাপ সময় আমরা দেখি নাই, আগে ভালো ছিলাম, এবং নারীদের নিরাপত্তা নাই। নানা দিক থেকে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াগুলো সয়লাভ অনেক সাউন্ড বাইট দিচ্ছে। তো কেন দিচ্ছে? নারীর নিরাপত্তা নাই কেন? কারণ তাহলে সোসাইটির আপনি মনে করতেছেন শুধু এইটা করলে সেটা হয়ে যাবে। আমি তো বললাম যে আউটবাস্ট কোন দিক দিয়ে হবে আপনি জানেন না। আপনি জয় বাংলা, না ঠিকই বলেছেন যে এত কিছু যখন আমরা আইন করলাম, অধ্যাদেশ করলাম, কিন্তু এখন ধরেন হঠাৎ করে রাস্তায় ঝটিকা মিছিল আমরা দেখছি। আমরা দেশের চিটাগাঙে জিসি মোড়ে সেদিন একটা বড় মিছিলের খবর আমরা ফেসবুকে দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় হচ্ছে, মানুষ ব্যানার পোস্টার দিয়ে যাচ্ছে। হয় কি, একটা তো আতঙ্ক কাজ করে মানুষের মধ্যে যে এইটা একটা নিশ্চয়ই এটা সরকার কিভাবে ডিল করবে। কিন্তু একই সাথে কিছু প্রশ্ন এখন উঠছে আনিস ভাই, যেমন একটা গুঞ্জন আছে, আপনি যেহেতু রাজনৈতিক বিশ্লেষণ করেন এই জন্য একটু জিজ্ঞেস করছি, আপনার মানে মতাদর্শনটা কি বা আপনার দর্শনটা কি এখানে? সাবের হোসেন চৌধুরীর জামিনটা যেমন খুবই হয়েছিল, খুবই অস্বাভাবিকভাবে সাবের হোসেন চৌধুরী, আমি বলছি না জামিন হওয়া ঠিক হয়নি, অবশ্যই তিনি সজ্জন মানুষ হিসেবে দ্রুততার সঙ্গে, হ্যাঁ অতি দ্রুততার সাথে হলো যে জামিনটা। আবার আওয়ামী লীগের ওই সময়ের অনেক নেতা, মন্ত্রী, এমপি বা আমাদের গণমাধ্যম কর্মী, তারা বছরের পর বছর, মাসের পর মাস, বছর এখন জেলে আছে, বিনা বিচারে তাদের বিভিন্ন অভিযোগে আটকে রাখা আছে। আবার আইবি রহমানের যখন জামিনটা হয়ে গেল, শিরিন শারমিন স্পিকার হঠাৎ করে তিনি কোথা থেকে এতদিন পরে আসলেন এবং একদিন পরেই তার জামিন হয়ে গেল, তিনি মুক্তি পেয়ে গেলেন। কেউ কেউ বলছে এটা রিফর্ম আওয়ামী লীগ একটা হতে পারে, এটারই একটা মানে এটা একটা শুরু হয়েছে, এবং সেইটাও কতগুলো খুব ফ্রেম ধরে খুব মাপা। আপনার কাছে কি মনে হয় যে দেশে তো কিছু আওয়ামী লীগের একটা অন্ধ সমর্থক রয়ে গেছে, যাদের কাছে শেখ হাসিনা থেকে শুরু করে তাদের কথা বলছি, তাদের কাছে মানে তারা দেবদূত,
তাদের অন্যায় নেয় তারা কিছু বোঝে না, এ কারণে তো তাদের মানে যায়, সাহস করে দাঁড়িয়ে যায়। কিন্তু আলটিমেটলি কি আসলে বিএনপিকে বলা, প্রশ্ন একটু বড় করে ফেললাম একটা, যদি বলেন যে বিএনপিকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, তাকে বিএনপি এটা বিশ্বাস করেন এবং আমরাও এটা জানি। তার ছেলে এখন প্রধানমন্ত্রী। এখন এটা কি তার জন্য খুব একটা চ্যালেঞ্জ হয়ে গেল কিনা প্রধানমন্ত্রীর জন্য, যে এইটা আসলে কিভাবে এই ভারসাম্য রক্ষা করবেন? আপনি যদি বলতে চান যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি প্রত্যাহার না হয়, তাহলে তো আইভি রহমান বলেন কিংবা শিরিন শারমিন বলেন বা অন্য কেউ, সাবের হোসেন চৌধুরী বা যাদেরকে আপনি একটা ক্লিন ইমেজের আওয়ামী লীগে দেখছেন, তারা কেউ তো রাজনীতিতে নামতে পারবে না যখন নিষেধাজ্ঞা না যাবে। ইভেন আপনি দেখেন যে তারা একটা সার্ভিলেন্স আছে, কিন্তু তারা কিন্তু নিজের ইচ্ছায় যেখানে সেখানে যাচ্ছেন না। বাসার সামনে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, ক্যামেরা লাগানো আছে। তার মানে হচ্ছে যে আপনাকে মুক্তি দিয়েছি, কিন্তু আপনার রাজনীতি করার অধিকার নেই। নিয়ন্ত্রিত জীবনযাপন, নিয়ন্ত্রিত জীবনযাপন এবং রাজনীতি করার অধিকার নাই। তো রাজনীতি করার অধিকার যখন হবে, এটা নির্ভর করছে যে আপনি বলছেন জিও পলিটিক্সের একটা বিষয়, অভ্যন্তরীণভাবে সরকার কতটা চাপে পড়বে তার উপরে বিষয়, এবং সরকারের দূরদর্শিতা, রাষ্ট্রটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, গণতন্ত্রকে কিভাবে সুসংহত করবে, সেই সব চিন্তায় তারা যদি আওয়ামী লীগকে ছাড় দিতে পারে। কিন্তু সেই জায়গায় আওয়ামী লীগেরও তো ছাড় দিতে হবে। আওয়ামী লীগ যদি তার দুর্নীতিপরায়ণ নেতৃত্ব দিয়ে এবং তার কর্তৃত্ববাদী নেতৃত্ব দিয়ে আবার ক্ষমতা আসতে চায়, সেটাও তো মানুষ সহজে নেবে না। কিন্তু মানুষ নিক আর না নিক, বিএনপি কেন করবে? বিএনপির সাথে 17 বছর যা করেছে আওয়ামী লীগ, সেটা তো কোনো একটা উদার গণতান্ত্রিক মনে রাজনৈতিক দলের সাথে বা আরেকটা উদার গণতান্ত্রিক মনে রাজনীতি আচরিত হয় না। বিএনপি তো এখনো, আপনি 2-4 জনের কথা বলছেন যেগুলা, যাদের ক্লিন ইমেজে 2-4 জন মুক্তি পেয়েছে, এটা ভালো জিনিস। কিন্তু এছাড়াও তো অনেক লোক এখনো জেলে ভর্তি হয়ে আছে যাদের কোনো অপরাধ নাই। আপনি রাজনীতি করেছি, এটা তো অপরাধ হতে পারে না। আমার ক্রাইমটা কি? আমি একটা দলের সমর্থক, কেউ যদি হয় এটা তো অপরাধ না, এটা তো হতে পারে না। আপনি দলের যারা যারা নেতৃত্বে ছিল তাদের যদি অপরাধ থাকে সেটা বিচার করেন। আপনি চুনপটিদেরকে ধরে ধরে জেলে রাখবেন, এটা না। বিএনপি আওয়ামী লীগের প্রতি খুব সদয় হয়ে গেছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি না। এখনো আমি বলবো যে ইউনূসের এক্সটেনশন সরকারই চলতেছে এই ক্ষেত্রে, এই নীতিতে, এবং এখনো বিএনপি জামাত একসাথেই আক্রমণ করছে আওয়ামী লীগকে। সো আওয়ামী লীগ যদি ফেরত আসতে হয়, সেটা তাদের যেমন নিজেদের শুদ্ধি দরকার, সেটা যেমন ঠিক, জনসমর্থনটা দরকার, মানুষের জনসমর্থন হয়ে যায়। জনসমর্থন খুব অসুবিধা হবে না। এটা জনসমর্থন যে তাদের নাই তা না, তাদের জনসমর্থন কতটুকু আছে। তো তোফায়েল আহমেদকে সংসদ ভবনে সামনে জানাজা করতে দিয়ে দেখতো যে কত লোক আসে। জনসমর্থন আপনি কিভাবে বুঝবেন? আপনি জনসমর্থন তো ব্যারোমিটার আছে, তাই না? আপনি তো জনসমর্থন, আপনি তো রাস্তায় মিটিং করতে দিচ্ছেন না, আপনি ভোট করতে দিচ্ছেন না, আমি ইলেকশন করতে দেন নাই। এখন শুনতেছি স্থানীয় সরকার নির্বাচন যেগুলো হবে সেখানেও ইলেকশন করতে দেবেন না। সো আওয়ামী লীগের জনপ্রিয়তা নাই, এটা যারা বলে তারা বোকার স্বর্গে। আমি জনপ্রিয়তা আমি বলছি, জনসমর্থন বলছি যেটা তাদেরকে তো সেই দলের রাইট পাওয়ার জন্য যদি তারা এসে রাস্তায় সেটা তাদের জানাতে হবে শান্তিপূর্ণভাবে, সেইটাও করার অবস্থায় তো নাই আওয়ামী লীগ। আমি তো বলছি নিষেধাজ্ঞা তুলে দিলে দেখবেন আপনি হয়ে যাবে। মানুষ, বাংলাদেশিদের আমি কিভাবে উদাহরণ দেব? বাংলাদেশি মানুষ হচ্ছে যে এরা সহজে ভুলে যায় সবকিছু। কালকে কোন দল কি করেছিল এগুলো সব ভুলে যাবে। যখন আজকে কি হচ্ছে, আজকে আমার বিদ্যুৎ নাই, আজকে আমি ঘরে বিদ্যুৎ পাচ্ছি না, আজকে আমি ওই সমস্যায় আছি, পানি পাই নাই, আমার এটাই তাৎক্ষণিকভাবে এটাই চিন্তা। আমি কোন সরকার আছে তখন সেটা চিন্তা নাই। বাজারে যাচ্ছি, আমি বাজার কিনতে পারছি না। সো জনসমর্থন বাংলাদেশে খুব সহজেই আপেক্ষিক, মানে একটা মানে এটার আসলে কোনো ইয়ে নেই, মানে কখন কি হয়ে যাবে এটা আসলে কেউ বলতে পারে না। এটা স্রোতের সঙ্গে চলে। এটা শেখ হাসিনা 5 তারিখে ক্ষমতা হারানোর আগে কি আপনি চিন্তা করছিলেন? কেউ চিন্তা করেনি যে তার সমর্থন নাই, সে বের হয়ে যাবে। কেউ চিন্তা করে নাই। সো জনসমর্থনটা এরকমই। আপনাকে আরেকটু এই বিষয়ে একটা জিনিস খুব আমার জানার ইচ্ছা, আমি বুঝতে চাই যেরকম যে কি মনে হয় যে 17 বছরে আওয়ামী লীগের একটা হচ্ছে দুর্নীতি নিঃসন্দেহে মানে মানে চিন্তার অকল্পনীয় দুর্নীতি হয়েছে। না, আমি চিন্তার অকল্পনীয় বলবো না। ইউনূস এর মানে 17 মাস 18 মাসে
এর থেকে বেশি হয়ে গেছে। না সেটা হয়েছে, রেকর্ড আমি ভাঙিয়ে বলছি, দিয়েছে হয়েছে, 17। কিন্তু আমাদের কাছে যেগুলো দৃশ্যমান, আপনি চিন্তা করেন ঢাকা কক্সবাজার থেকে চিটাগাং থেকে কক্সবাজার রেল লাইনের প্রকল্প ছিল 800 কোটি টাকার প্রকল্প, সেটা 18,000 কোটি টাকা করা হয়েছে। আমি বলছি যে কতগুলো জায়গা যেগুলো অভাবনীয় মানে পর্যায়ে চলে যায়, সেই জায়গা থেকে উন্নয়ন হয়েছে। আমি নিজে বলছি, এই বাংলাদেশে যখন আমি ঘুরেছি দেখেছি, কিন্তু যেই না এই বিষয়ে বলা দরকার না, দুর্নীতি যে তারা করে না সেটা তো না, আমি সেটাই ইয়ে আপনি করছি বলছেন। না, কিন্তু কিন্তু আমার কথা হচ্ছে শুধু যে তারা করে গেছে তা না, আমি বলছি দুর্নীতি চলছে, চলবে, চলতে হয়তো থাকবে। মানে যে যত বেশি দিন ক্ষমতায় ছিল সে তত তার ওইটা চোখে পড়ছে। সংখ্যাটা বেশি হয়েছে। এই যে ধারাবাহিকতা, দুর্নীতির ধারাবাহিকতা পরে আওয়ামী লীগের মতো একটা এত ঐতিহ্যবাহী দল আজকে এত চরম বিপর্যয়। কারণ শেখ হাসিনা ধর 5 আগস্টের পরে আল্লাহ না করুক যদি তার হায়াত পথ নাও যদি থাকতো, তাই এই দলটা আসলে কি অস্তিত্ব হতো। আমি ওইটার অর্থে বলছি যে যত ধরনের ঘটনা আমরা শুনি, কিন্তু একটা দলের নেতা কর্মী তারা যারা নেতৃত্ব পর্যায়ে দিচ্ছে, 17 বছর একটা ক্ষমতায় ছিল, তারা কেন কোন পর্যায়ে কি অপরাধ করলে মানসিকভাবে কতটুকু তাদের মানে অবস্থান নৈতিকতা কতটুকু হারিয়ে ফেললে যে তারা রাতারাতি শূন্য হয়ে চলে যায়। তারপরে শুধু গুজব বা সোশ্যাল মিডিয়ায় যে রাজনীতিটা করছে, এইটা কি মনে হয় যে এইটা নতুন প্রজন্মের বা যেই ছেলে মেয়েটা সামনে আরো বেড়ে উঠছে তাদের কাছে খুব ভালো, এরা কখনো গ্রহণযোগ্য কোনো ইয়ে পাবে, তাদের সমর্থন পাবে? আমি তো বললাম তো, গ্রহণযোগ্যতাটা নির্ভর করছে ওই সময়ে ওই সিচুয়েশনে কারা ক্ষমতায়, তারা কি করছে এটার উপর নির্ভর করে। আমরা যদি দেখি যে বিএনপি এর থেকেও খারাপ কিছু করছে, তখন দেখবেন যে এই যে মানুষগুলো আপনি রাস্তায় নেমেছিল, বলেছিল যেদিকে তাড়াতে হবে, ওই মানুষগুলো আবার এই রাস্তায় নামবে। এটা নির্ভর করছে যে আপনি কতটা ভালো শাসন দিচ্ছেন। আপনি যদি আওয়ামী লীগ থেকে ভালো শাসন না দেন, তাহলে আপনি অজনপ্রিয় হবেন। আর আপনি যদি আওয়ামী লীগ থেকে আরো খারাপ করেন, তাহলে আওয়ামী লীগ লোকজন বলবে যে না, আওয়ামী লীগ তো ভালো ছিল। এটাই হচ্ছে বিষয়। এখন আমরা তো ভালোর দিকে চিন্তা করি না, আমরা তাৎক্ষণিকভাবে শুধু ও খারাপ করে গেছে এটা নিয়ে বাজনা বাজালে তো হবে না। আপনি কি করছেন সেটাও দেখতে হবে। মানুষ চায় না, মানুষ এটার জন্য বসে নাই যে শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনার এনে বসাতে হবে। মানুষের এই চিন্তা নাই। মানুষের চিন্তা হচ্ছে যে আপনি পারছেন না, তো আমরা আরেকজনকে আনবো, সেটা শেখ হাসিনা হোক আর যেই হোক। এটা হচ্ছে চিন্তা। ইউনূস পারে না, ইউনূস ব্যর্থ, তাই বিকল্প খুঁজছিল। মানুষ নাবিশ্বাস হয়ে যাচ্ছিল। একটা নির্বাচিত সরকার মানুষের দরকার ছিল, কারণ ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সব বন্ধ হয়ে যাচ্ছিল। বিদেশিদের সাথে সম্পর্ক সবকিছু ডিটেরিয়েট করেছে। বাংলাদেশে পাসপোর্টের মর্যাদা আর কিছুই নাই। কিন্তু ইউনূস তো কিছুই করে নাই। শেষ বেলায় তার প্রতিশ্রুতি অনুযায়ী তার প্রভুদের কাছে তার যে বন্ধক ছিল, গদ্দান বন্ধক যেখানে দিয়েছিল, যেটা বিক্রি করে সে নোবেল প্রাইজ পেয়েছে, দুনিয়ায় যত সব পুরস্কার পেয়েছে, কোনো কিছু তো তার বাদ নাই আনার। মার্কিন লবি এবং মার্কিন তাবেদারি করে সে শেষ তাবেদারি দেশের সাথে একটা চুক্তি করে দিয়ে গেছে। সো এত কিছুর পরে মানুষ কি চাইছিল? মানুষ চাইছিল একটা নতুন সরকার আসবে। মানুষ ওকে চাচ্ছিল না, মানুষ নতুন সরকার চায়, নতুন একটা, সে যে হোক, সে জামাতের হোক আর বিএনপির হোক, যেটাই হোক, মানুষ নতুন একটা সরকার চেয়েছিল। আনিস ভাই, আপনি যে প্রফেসর ইউনূস সাহেবের নোবেল প্রাপ্তিটা বললেন, একটা কন্ট্রোভার্সি আছে, সেরকম হচ্ছে যে আসলে কি এটা প্রফেসর ইউনূস সাহেব পেয়েছে না গ্রামীণ ব্যাংক পেয়েছিল? এটা যৌথভাবে পেয়েছে। হ্যাঁ, যৌথভাবে পেয়েছে। এবং একটা মহিলা কিন্তু ছিল। হ্যাঁ, ওটা উনি গ্রামীণ ব্যাংকের প্রতিনিধিত্ব করেছেন, ইউনূস তার নিজের প্রতিনিধিত্ব করেছেন। এই দুইজন প্রতিনিধিত্ব, এবং 5 কোটি টাকা করে 10 কোটি টাকা ইয়েছিল। আমরা সেই মহিলার নাম ভুলে গেলাম। আমরা শুধু নোবেল লরিট বলতে বাংলাদেশে প্রফেসর ইউনূসকে আমরা বুঝি। কারণ বিশ্ব বাটপার ইউনূস তো তাকে সামনে আনতে দেন নাই, কারণ সে তো চেয়েছে যে নিজেই করছে, নিজেকেই রাখবে। গ্রামীণ ব্যাংককে যে পুরস্কার দেওয়া হয়েছে, যাই হোক, এগুলো বলে লাভ নাই। এগুলো দুইটাই একই জিনিস। এগুলা হিলারির সাথে খাতির, ইন্টারন্যাশনাল লবি, আমেরিকান স্বার্থ, সবকিছুর জন্য তাকে দেওয়া হয়েছে, সে পেয়েছে। এটা গ্রামীণ ওই মহিলাকে হাইলাইট করা, তাকে হাইলাইট করা কিছু না। আনিস আলমগীর ভাই, আপনি অতি সম্প্রতি আমাদের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেবের বক্তব্য নিশ্চয়ই শুনেছেন। যমুনা টেলিভিশন এবং ঠিকানা একটা অনলাইনে তিনি ইন্টারভিউ দিয়েছেন, এবং ব্রিগেডিয়ার সাকওয়াত সাহেবের ইন্টারভিউ আপনি শুনে থাকার কথা। ফরিদা আক্তারের একটা ইন্টারভিউ উঠেছে। মজার বিষয়, এই 17-18 মাস যারা ক্ষমতায় থাকলেন, একসাথে তারা চললেন সকল সিদ্ধান্তে, তখন কেউ কিছু বললেন না। এখন আমি দেখছি, এমনকি আমাদের আসিফ নজরুল ভাই, তাকেও আমরা দেখছি, সবাই বলছেন যে
কেউ বলছেন মঙ্গলবার একটা মিটিং হতো, শুধু সেখানে বিশেষ কেউ থাকতো, তারা কেউ থাকতেন না, তারা কেউ জানতেন না। বাণিজ্য চুক্তি হয়েছে, আমাদের ল মিনিস্ট্রি থেকে কোনো ভ্যাটিং হয় নাই। মানে যাকেই বলা হচ্ছে সে বলছে এটা আমরা জানতাম না, আমরা এটা করি নাই, এটা করি। আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে কি এখন যারা এটা বলছেন তারা কি কোনো ভয় বা আশঙ্কা এরকম কিছু বলছেন, ভবিষ্যতে দায় তাদের উপরে আসতে পারে, এই কারণে তারা এখন নিজেদের গা বাঁচাতে বলছেন, তাকে আসলেই তারা সেই সময় বঞ্চিত ছিলেন বা কাজ করতে পারেননি? দুইটাই হতে পারে। এটা যে তারা যে ভয় পাচ্ছে না তা না, কারণ ইউনূসের পরিণতি কি হবে ইউনূস তো জানে না। কিন্তু ইউনূসের পরিণতি যদি হয়ে থাকে, ইউনূস যদি ভালো, আপনি নিজে সাধারণ একটা বিষয়, ও যদি এত ভালো কাজ করে থাকে, এক বছরের জন্য এসএসএফ নিতে হয় কেন, রাস্তায় হাঁটতে পারে না কেন? তার মানে তার একটা প্রতিক্রিয়া হবেই, একটা আউটভার্স তার উপর দিয়ে যাবে। 32 নম্বর ভাঙার ইতিহাস এমনি সারবে না, তার উপর প্রতিশোধ এটা নেবেই। কারা নেবে সেটা সে দেখবে। তো তার উপর যখন এরকম প্রতিশোধ হবে, তার সাংঘাতদের উপর হবে, কে কোথায় এটা সুবিধা নিয়েছিল। তো সেই ভয় থেকে তারা বলবো যে দায় এড়ানো থেকে বলতে পারেন যে ভাই এটার সাথে আমি জড়িত ছিলাম না। বিশেষ করে মার্কিন চুক্তিটা নিয়ে তো এত বেশি সমালোচনার বিষয়, পুরো দেশের সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন করে দিয়েছে যেমন একটা চুক্তি, সেটা দায়িত্ব কে নেবে? কেউ নেবে না। তারপরে নানাভাবে একটা সরকার পচে গেছে এবং তার কোনো কৃতিত্ব দেখাতে পারছে না, কোনো একটা ক্রেডিট নেওয়ার মতো নাই যে আমরা এই কাজটা করে গিয়েছি 1.5 বছরে। তো এমন একটা পরিস্থিতিতে প্রত্যেকেরই তো দায়ভার নিতে হবে। এখন এটুকু বললে তো হবে না যে ওই কিচেন ক্যাবিনেটে আমি ছিলাম না, আমি পাই নাই, অমুক পেয়েছে তমুক পেয়েছে। যেই পাক, দায়িত্বটা সম্মিলিতভাবেই নিতে হবে, ওনাদের কাঁধে নিতে হবে। মাস ভাই, আমরা সরকারের 3 মাস দেখলাম যে অনেক চড়াই উত্তরাই পেরিয়ে একটি নির্বাচন হলো, নির্বাচনের পর বিএনপির সংখ্যা প্রায় 2/3 আসন নিয়ে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, প্রধানমন্ত্রী হচ্ছেন। আপনি 3 মাসের এই সরকারকে যদি একবারে শিশুকালের সরকার কিভাবে মূল্যায়ন করেন? ইউনূসের এক্সটেনশন চলতেছে, যতদিন পর্যন্ত ইউনূসের ভূত এই সরকার থেকে চলে যাবে না, এখন নিজের মতো তারা অ্যাক্ট করবে না। নিজের মতো অ্যাক্ট কি করা, যে তাদের দলীয় নেতাকর্মী যে যেখানে অপরাধ করছে তাকে এটা ট্যাকেল করা। যেমন আপনি বললেন যে এনসিপির জনসভা করতে দিচ্ছেন না, কেন এনসিপি জনসভা করতে পারবে না? আপনার দলীয় কর্মীরা কেন সেখানে বাধা দিবে? এনসিপি যে সংস্কৃতি চালু করে দিয়েছিল, আপনারা কেন সেই সংস্কৃতি চালু করবেন? ইউনূসের সংস্কৃতি আপনারা কেন ধরে রাখবেন? আপনারা তো নতুন একটা দিবেন। আপনারা ধরলাম আপনি আওয়ামী লীগকে এখন বেরোতে দিচ্ছেন না, বাকি যারা আছে তারা কেন তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না? সো আপনাকে একটা নিরপেক্ষ দৃষ্টিতে থাকতে হবে। আপনার লোকজন বদলি বাণিজ্য, অমুক তমুক, খাওয়াই যে ইয়েগুলো আছে, সেগুলো থেকে বের হয়ে আসছে কিনা আপনি সেটা দেখবেন। তবে ব্যক্তিগতভাবে আমি বলবো যে প্রধানমন্ত্রী নিজের যে কিছু চাল চলন যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো পজিটিভ। উনি নিতে চান, উনি দেশটাকে ভালো কিছু উপহার দিতে চান, কিন্তু দলটাকে যদি আবার ওইভাবে সামাল দিতে না পারেন, আবার যদি সেই বিএনপির আগের আমলের মতো অপারেশন ক্লিন হার্টের প্রয়োজন হয়ে পড়ে, তাহলে সেই দায়িত্ব তো আপনাদের এখন থেকে ভাবতে হবে। আমি হতাশ হতে চাই না, মাত্র 3 মাস গিয়েছে, আমি দেখতে চাই যে তারা ভালো কিছু করছে। অ্যাটলিস্ট 6 মাস তো তাদের বিরুদ্ধে কথা বলা উচিতই না। দেখি তারা কোথায় যায়, তারা কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যায়। আমার কাছে দেশকে চালাচ্ছে সেটা বড় বিষয় না, এটা জামাত চালাচ্ছে না বিএনপি চালাচ্ছে না আওয়ামী লীগ চালাচ্ছে, সিস্টেম ঠিক মতো হচ্ছে না, আমরা নাগরিকরা সুবিধা পাচ্ছি কিনা, আমরা কথা বলার স্বাধীনতা আছে কিনা, আমাদের চলাফেরার স্বাধীনতা আছে কিনা, আমাদের বাজারে দ্রব্যমূল্য ঠিক আছে কিনা, আমরা রাতে গিয়ে ঘুমাতে পারছি কিনা, এগুলো তো আমাদের দেখতে হবে। আমাদের বিদ্যুৎটা ঠিক আছে কিনা, আমাদের পানিটা ঠিক আছে কিনা, আমরা এগুলো চাই। এবং আমরা একটা শৃঙ্খলা চাই। আমাদের ছেলে মেয়েরা শিক্ষা ব্যবস্থা ঠিক মতো পাচ্ছে কিনা, শিক্ষাঙ্গনে যেতে পারছে কিনা, আমাদের স্বাস্থ্যের যে দুরবস্থা তৈরি করে দিয়ে গেছে সেটাতে আমরা উত্তরণ করতে পারছি কিনা, এটা যেই থাকুক, যে সরকার যদি ভালো চালায় তাহলে তো আমাদের এটা সমর্থন করা দরকার। আমাদের তো এই হ্যালুসিনেশনে ভোগা উচিত না যে হা অমুক তো ভালো ছিল, তমুক এই করেছিল। এই যদি ভালো চালায় আমার সমস্যা কোথায়? আমার শেখ হাসিনা করতে হবে কেন? আমার জামাতকে আনতে হবে কেন? ভালো চালালে চলো। তবে একটা জিনিস আমি আপনাকে বলবো, যে যেটা ইউনূস করে দিয়ে যেতে পারতো, ইউনূস তো সংস্কার করে দিয়ে গেছে, তার কোনো সংস্কার তো কোনো কিছুই কাজে লাগে নাই। একটা বড় যে সংস্কার দরকার ছিল সেটা হচ্ছে সরকারের টেনিউ 4 বছর করা।
কারণ আমাদের এখানে দেখা যায় যে 3 বছরের পরেই সরকারি দলের লোকজন এত বেপরোয়া হয়ে যায়, খাই স্বভাবে চলে তখন যায়, রাজনৈতিক দলটার উপরে খুব চাপ পড়ে যায়। চাপ পড়ে, এবং তখন তারা সামনে কিভাবে আসবে এই হাবুডুবু খায়। এই জন্যই দেখা যায় যে বাংলাদেশে যে কোনো সরকার 5 বছর পর দ্বিতীয়বার মেয়াদে আসা তাদের জন্য কঠিন। দ্বিতীয় তখন মেয়াদে তারা আপ্রাণ চেষ্টা করে, কারণ তারা আগে ক্ষতি করে দিয়ে গেছে। তো এখন যদি 4 বছর হয়, তারা কিন্তু তখন মনে করে যে না, এই 3 বছর হয়ে গেছে, কর্মীরা এখন মাঠে নেমে যাচ্ছে, তখন তার সতর্কতা আসে যে 1 বছর পরে আমার নির্বাচন, সো আমাকে জনগণের ম্যান্ডেট নিতে হবে আবার। এটা যদি করা যেত আমার মনে হয় ভালো হতো, এবং এটা আমি এটা নিয়ে লিখবো, এটা 4 আচ্ছা, বছরের আরিফ একটা ভাই, থাকা। আপনি তো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলেন, আপনার সাথে কথা বলেছিলেন। স্বল্প সময়ের, এটা এমন কিছু না। না, আমি একটা অন্য কথা জিজ্ঞেস করছি। আমার সাথে আমি তার সাথে কি কথা হয়েছে, তার সাথে আপনার যতটুকু কথা হয়েছে, মানে যে তারেক রহমানকে আপনি মানে আপনার চোখের সামনে যেটা আপনি ধারণা করছেন বা যেরকম ভেবেছেন, মানে আপনি কি মনে করেন যে উনি 17 বছর বিলেতে থাকার পরে, লন্ডনে থাকার পরে সেই সভ্যতা, সেই কৃষ্টি কালচার বা তার যে ওখানকার যে শাসন ব্যবস্থা, উনি বাংলাদেশে সেইটার একটা, বাংলাদেশে যে অবস্থাপনাগুলো হচ্ছে সেগুলোকে সরিয়ে এই জঞ্জাল দূর করে তিনি যেটা ইউনূস সাহেব 18 মাসে কিছুই করেনি, যেটা আপনি বলছেন, কিন্তু তারেক রহমানের সেই ঐকান্তিক ইচ্ছা এবং সেটা ওনার পক্ষে সম্ভব। আমি বলেছি তো, ওনার ইচ্ছা আছে, ওনার চাল চলন আগ্রহ আছে এখানে। উনি ক্ষমতা গ্রহণের আগে আমি ওনার এই চরিত্র নিয়ে প্রশংসা করেছি। আমি বলেছি 5 আগস্টের পরে উনি যে স্টেটমেন্ট দিলেন, 5 আগস্টের পরে গিয়ে দেশকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে, এগুলো ছিল স্টেটসম্যান সুলভ একটা বক্তৃতা। উনি ক্ষমতায় নাই, কিন্তু ক্ষমতাবানদের যে বাণী জনগণের কাছে যাওয়া উচিত বা রাজনীতির কেন্দ্রবিন্দুতে যারা থাকে, সেই বাণী উনি দিয়েছেন। এবং তারেক রহমানের ট্রিমেন্ডাস উন্নত হয়েছে। আমি তারেক রহমানকে বিরোধী দলে থাকতে আমি তার প্রশংসা করি নাই কোনোদিন। ভালো কাজ করলে করেছি, কিন্তু আমি তার গুণমুগ্ধ ছিলাম না, কারণ গুণমুগ্ধ হওয়ার মতো উনি কাজ তেমন করেন নাই। উনি ওইখানে বসেছিলেন এবং উনি কিছু বক্তৃতা দিতেন। ওই বক্তৃতা দিয়ে যে ওনার দলের কি উপকার হতো আমি জানি না, বাট সমাজের মধ্যে ওনার সম্পর্কে নেগেটিভ ধারণা তৈরি হতো ওনার কিছু বক্তৃতার ভাষার জন্য, অন্যান্য কাজের জন্য। কিন্তু আমি 5 তারিখের পরে দেখেছি যে ওনার বক্তৃতার ভাষাই চেঞ্জ হয়ে গেছে, এবং উনি ওর আগের মতো বক্তৃতা দেন না। উনি এখনো যেগুলো বক্তৃতা দেন, এবং উনি প্রতিপক্ষকে আক্রমণ করেন না, যে ভদ্রতা, যে সভ্যতা আমরা অতীতে দেখি নাই, সেটা উনি রাখছেন। যে এইগুলাতে তো চেঞ্জ আছে, এই চেঞ্জ, কিন্তু সেটাই বলছি যে উনি চেঞ্জ আছেন, কিন্তু উনি সভাসদ, উনার পাশে যারা থাকেন তারা যদি চেঞ্জ না হন, তারা যদি সেই রাষ্ট্রযন্ত্রটাকে যে ইউনূসের আমলের মতো, শেখ হাসিনার আমলের মতোই চালান, তাহলে চেঞ্জ তো হবে না কিছু। এবং রাষ্ট্র সেরকমই আছে, এটা চেঞ্জ নিজে দরকার। থেকে কিছু বলেছিলেন তাকে, মানে আপনার কোনো? আমি বলেছি যে আপনার ভালো কাজে সহায়তা করব, আপনার খারাপ কাজে নিন্দা করব, এবং আমি সমালোচনা অব্যাহত রাখবো, এবং আমরা সম্মিলিতভাবে চাই রাষ্ট্রটা এগিয়ে যাক। উনি যখন কি বললেন, আপনি যখন সমালোচনা অব্যাহত রাখবেন? উনি অবশ্যই সবগুলোতে সায় দিয়েছেন, অবশ্যই সমালোচনা করবেন, উনি বলেছেন। আপনার তো সমালোচনা করছেন, আমি দেখছি বিভিন্ন জায়গায় করেন আপনি, কোনো চাপ পান কোনো? না, ওনার এই 3 মাসে তো সমালোচনার মতো কিছু হয়নি যে সমালোচনা করব। না, যেটুকুই 2-4টা পরামর্শমূলক সমালোচনা বা যা করেন, এটার জন্য কি এটা তো করতে হবে না, আমাদেরকে কোনো চাপের প্রশ্ন আসে না। আনিস আলমগীর, আপনি মানে আপনার সাংবাদিকতা তো একটা বর্ণাঢ্য কেরিয়ার, আমি জানি। আপনারা দেখেছেন, আমরা যখন এই আফগানিস্তান, 2001 ছিল আফগানিস্তান, আর 2003 ছিল তারপরে ইরাক যখন আক্রান্ত হলো, ঠিক সেই সময় আপনি মানে একটা ইরাক যুদ্ধ আপনি কাভার করতেছেন, এরকম একটা, ওই সময় আমরা মানে মানুষ যুদ্ধের ময়দান থেকে মানুষ খবরাখবর পাঠাচ্ছে, মানুষ আমাদের দেশে, মানে তখন তো যোগাযোগ ব্যবস্থা এত, মানে সামাজিক যোগাযোগ ব্যবস্থা এরকম ছিলই না, ফেসবুক ছিল না। তো সেরকম একটা জায়গা থেকে যে দৃশ্যপটগুলো আপনি দেখেছেন, ঠিক আমি একটু রিলেট করছি, যদিও সেটা সেম না, কিন্তু 5 আগস্ট পরে আমরা 90-এর সময় যারা যেই আন্দোলনটা দেখেছি, তারপরে তো বাংলাদেশকে এরকম আমরা উত্তাল দেখিনি। ঠিক 16ই জুলাই থেকে 5 আগস্ট 2024-এ যে বাংলাদেশ আমরা দেখেছি, এবং 5 আগস্ট পরবর্তী যদি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত যে অবস্থা দেখেছি, মানে সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয়েছিল যে আমরা একটা কি ধ্বংসস্তূপের মধ্যে যাচ্ছি? আমি একটু ধরেন আফগানিস্তানটার কথাই আগে জানতে চাইবো। না, 5 আগস্টের পরে যখন আবু সাইদ মারা গেল, সেদিন আমি আহ্বান জানালাম যে এভাবে রাষ্ট্র চলতে পারে না,
শেখ হাসিনার বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে আমি স্ট্যাটাস দিলাম, এবং আমার ওই স্ট্যাটাস অনেকে শেয়ার করেছেন যে উনি সরকারের সমালোচনা করছেন, বা এটা জানেন আপনি যখন কোনো বিশেষ বিশেষ লোকজন যখন কিছু একটা বলে তখন সেটাকে বা সোশ্যাল মিডিয়ায় বা সুধী সমাজের এগুলাকে আবার চিহ্নিত করে যে এও দেখো ও বিরোধিতা করছে, ও বিরোধিতা করছে। সেই দৃষ্টিকোণ থেকে সবাই এটা সমালোচনা করেছিল এবং আমাকে নিয়ে নিউজও করেছিল যে উনি এটা বিরোধিতা করছেন। আমি অবশ্যই, একটা ছেলে মারা গেল, পুলিশ তাকে কাছ থেকে গুলি করছে, এটা তো নিন্দনীয় বিষয়, এটাতে কোনো সমর্থন করতে পারি না। তো সেই সমর্থন আমি অব্যাহত রেখেছিলাম। কিন্তু আমি যখন আবার দেখলাম বিটিবি ভবন আক্রান্ত হলো, মেট্রো রেল আক্রান্ত হলো, সড়ক ভবন আক্রান্ত হলো, তখন আমি এটা আবার লিখলাম যে আমরা আন্দোলনকে সমর্থন করছি, কিন্তু আন্দোলনের মধ্যে সন্ত্রাস ঢুকে যাওয়া, ধ্বংসযোগ্য আমরা চাচ্ছি না। এই যে আমি দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলনটা নিয়েও একটা লেখা লিখেছিলাম যে আমি আমাদের এই সমাজের আমাদের 24শে আন্দোলনটা আমার মনে পড়ছে যে 24শের আন্দোলনও সহিংসতা মুক্ত ছিল, কিন্তু সেখানে পরবর্তী দেখা দিল রাজনৈতিক সহিংসতা ঢুকে গেছে। রাজনৈতিক দলগুলো তার সুযোগ সুবিধাটা নিয়েছে ছাত্রদেরকে সামনে রেখে। কিন্তু ককরোচ পার্টি যে আন্দোলন শুরু হলো ইন্ডিয়াতে, তারা বলল যে শুরুতেই যে তুমি সংবিধান নিয়ে যাও, এক হাতে পতাকা নিয়ে আসো, কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো এক হাতে তোমার সংবিধান থাকবে, পতাকা থাকবে, আর ককরোচ থাকতে পারে তাদের যে মুখোশ ফুল আর এক হাতে ফুল নিয়ে যাবে, ফুল দিবে, কারণ ওই পুলিশদেরকে ফুল দেবে। তারা তো বাধ্য হয়ে ডিউটি করছে, তারা এমন না যে তোমার শত্রু। কিন্তু কোনো দলের রাজনৈতিক দলের কোনো ঝান্ডা বা কোনো কিছু, আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করেছি যে তুমি যে কজে করছো সেটা করো। সরকার ফেলে দেবো আমি তো না, সরকার তো একটা আছে, সরকার তো একটা টেনিউর আছে। ইন্ডিয়া এমন একটা গভর্নমেন্ট, তার যখন নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তার সরকারও পরিবর্তন হচ্ছে, এটাতে কোনো সমস্যা না। আজকে এত বছর ধরে তাদের সরকার চলতেছে, আমরাই শুধু এরে ফেলো, ওরে ধরো, এই করো সেই করো এটাতে আছি। এবং তাদের যে নেতৃত্বের লোকগুলো ছিল তারা সন্ত্রাস পরিহার করতে বলেছিল। আমাদের এখানে হয়তো যে কোনো কারণে হোক সেটা সম্ভব হয় নাই। পরবর্তীতে তো দেখা যাচ্ছে যে এরা নিজেরাই বলতেছে যে আমরা সন্ত্রাসের প্রস্তুতি ছিল, আমাদের সশস্ত্র বিপ্লব করার প্রস্তুতি ছিল। দেখা যাচ্ছে যে এখানে বিদেশি ইনভলভমেন্ট ছিল, এখানে স্নাইপার ছিল, সবই নিজেরাই বলতেছে। সো তার মানে হচ্ছে যে আমাদের 24-এর যে আন্দোলনটা ছিল সেটাতে মধ্যে সশস্ত্র গ্রুপের একটা অ্যাক্টিভিটি ছিল, সেটা যে একেবারে নির্ভেজাল আন্দোলন, ছাত্র আন্দোলন ছিল তা না।